পাই একাডেমিতে সবাইকে স্বাগত। আমি তোমাদের প্রিয় সুব্রত স্যার। আজকে তোমাদের আমি ক্লাস 12-এর সমসম্ভব চলক ও তার বিভাজন চ্যাপ্টারটা করাবো। এটা হচ্ছে সম্ভাবনা একটা, যে আমাদের 8 নম্বর আছে তার একটা সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট বলতে পারো। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি ধরে রাখো তোমার আগের চ্যাপ্টার থেকে যে দুটো চ্যাপ্টার আছে তাতে এই চ্যাপ্টার থেকে ধরো 3টে তো বা 4টে কোয়েশ্চেন পাবেই, 3টে কোয়েশ্চেন পাবেই তোমার 8 নম্বরের মধ্যে। এখান থেকে 3টে কোয়েশ্চেন পাবে আশা করি। ইন্ডিভিজুয়ালি কোনো বলা নেই আমাদের যে কোন চ্যাপ্টারতে কত নম্বর যেহেতু আসবে, ধরে রাখতে পারো 3টে কোয়েশ্চেন তুমি এখান থেকে পেতে পারো 40-এ। তাহলে আজকে আমরা কী শিখবো? সমসম্ভব চলক ও তার বিভাজক। ঠিক আছে, তোমরা সবাইকে বলছি, তোমাদের সবাইকে পাই একাডেমির যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলে নতুন এসছো তারা বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো, লাইক করো, শেয়ার করো সবার মধ্যে, যাতে আমাদের চ্যানেলটা সবার মধ্যে পৌঁছায়। ঠিক আছে, আর যার যেই চ্যাপ্টারগুলোতে মনে করো যে ভিডিও মানে তোমাদের প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করো, আমরা চেষ্টা করবো সেই তোমাদের চ্যাপ্টারগুলোকে ভিডিও করে তোমাদের মধ্যে পৌঁছে দেওয়ার। ঠিক আছে, আজকে আমরা শিখব সমসম্ভব চলক ও তার বিভাজন। তোমরা হেডিংটা দেখেই বুঝতে পারছো, নিউ সিলেবাসের এটা ভিডিও। ঠিক আছে, আচ্ছা আমি সব মনে থাকে, আবার পেনের কালিটা চেঞ্জ করাটা আমার মনেই মোটে থাকে না, মানে মনেই থাকে না আমার। প্রতিবার এই ভিডিও করতে গিয়ে মনে পড়ে যে হ্যাঁ পেনের কালিটা চেঞ্জ করা হয়নি, এই অভ্যাসটা পাল্টাতে হবে আমার। ও দেখো, চ্যাপ্টার নাম হচ্ছে, লিখছি আমি, সমসম্ভব চলক ও তার বিভাজন। তোমরা চ্যাপ্টারের হেডিংটা দেখে তোমরা বুঝতে পেরেছো কী নাম চ্যাপ্টারের নাম? সমসম্ভব চলক ও তার বিভাজন। ঠিক আছে, তাহলে লিখলাম একটুখানি আমি। আচ্ছা, এই চ্যাপ্টারগুলো করতে গেলে তোমার যে সূত্রগুলো লাগবে বা ফর্মুলাগুলো লাগবে, ঠিক আছে, ফর্মুলাগুলোর প্রমাণ তোমার আছে, কিন্তু প্রমাণগুলো আমি আর ভিডিওর মধ্যে করছি না, তাতে ভিডিওটা বড় হবে অনেক, তোমাদেরও বোরিং লাগবে। তা আমি যে ফর্মুলাগুলো ডাইরেক্ট আছে এই ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, লিখে দিই তোমরা মানে ফর্মুলাগুলো লিখছি, তারপর আমি ডাইরেক্ট অঙ্কগুলো শেখাবো। হ্যাঁ, কী করে করতে হয় দেখো। 1 নম্বর অঙ্ক ফর্মুলা, প্রথম হচ্ছে আমরা 3টে শব্দ এখানে পরিচয় পাবো, 3টে শব্দের। একটা হচ্ছে তোমার মধ্যক, একটা ভেদমান, একটা সমক পার্থক্য। এই 3টে শব্দের সাথে তোমরা এই চ্যাপ্টারে পরিচয় পাবে। একটা কি? একটা হচ্ছে মধ্যক। কেউ দুটো একই কালার হয়ে গেল কি করে? আর কি হচ্ছে এটা? কি সিলেক্ট করছে একটা, হয়ে যাচ্ছে একটা। যাক, দেখো 1 নম্বর কি বললাম? মধ্যক। 2 নম্বর শিখব হচ্ছে ভেদমান, আর 3 নম্বর শিখব হচ্ছে সমক পার্থক্য। আমার হাতের লেখাটা একটু সমস্যা আছে, ঠিক আছে, একটু সবাই মানিয়ে গুছিয়ে নিতে হবে। কি বললাম? প্রথম হচ্ছে কি মধ্যক, তারপর হচ্ছে ভেদমান, তারপর হচ্ছে সমক পার্থক্য। এইবার মধ্যকের অনেকগুলো সূত্র আছে মধ্যকের, ঠিক আছে। প্রথম সূত্র যেটা আছে, এটাকে সংক্ষেপে লেখা যেটা আর কি, যেই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সেটা ইএক্স বা এক্স বার। যে ইএক্স বা এক্স বার, এই দুটো হচ্ছে কি মধ্যক দিয়ে প্রকাশ করা হয়। এইবার এই ইএক্স বা এক্স বার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে সামেশান অফ এক্স পি এক্স বা সামেশান অফ এক্স এফ এক্স। এইটা হচ্ছে আবার মধ্যকের সূত্র। তাহলে মধ্যক যখন বলবে তখন তুমি 4টে চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারবো, ইএক্স, এক্স বার, এক্স মানে সামেশান এক্স পি এক্স, সামেশান এক্স এফ এক্স। ঠিক আছে, এই 4টে দিয়ে হচ্ছে মধ্যকে আমাদের প্রকাশ করা হয়। এবার আমরা শিখব ভেদমান। ভেদমানটা কি? ভেদমানকে বলা হয় ভ্যারিয়েন্স বা ভার। এই শব্দটা তোমরা আগের বছর রাশিবিজ্ঞান ছিল, ওখানে তোমরা শুনেছো ভ্যারিয়েন্স বা ভার এক্স। বেটার, এটা কি কি আর লেখা হয়? আর কি লেখা হয়? এই সূত্র আছে, সূত্রটা কি? ভার এক্সের সূত্র হচ্ছে
ধরো var x এর সূত্র হচ্ছে var x ইকুয়াল টু ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমার var x এর সূত্র। তাহলে যেমন ই এক্স তো আমি আগেই পেয়েছি, এখানে ই এক্স স্কোয়ার আছে, এটার যে মানটা পাবো তার স্কোয়ার করলে তুমি ই এক্স স্কোয়ার মানটা পাবে। কিন্তু ওটা হচ্ছে তোমার ই এক্স তার হোল স্কোয়ারের মানটা পাবে, আর ই এক্স স্কোয়ারের মানটা তোমাকে আলাদা করে বার করতে হবে। ই এক্স স্কোয়ার, এই ই এক্স স্কোয়ার এটার কথার অর্থ হচ্ছে গিয়ে সামেশান অফ এক্স স্কোয়ার পি এক্স বা সামেশান অফ এক্স স্কোয়ার এফ এক্স। এটা হচ্ছে তোমার ই অফ এক্স স্কোয়ারের মান। এই যে তোমার এক্স স্কোয়ারটা কোথা থেকে পাবো, পি কোথা থেকে পাবো, সব আমি বলছি, যা সূত্রগুলোটা আলোচনা করে তা বলছি। সমপার্থক্য, সমপার্থক্য কি আছে? সমপার্থক্য হচ্ছে ভেদ মানে রুট, সমপার্থক্য হচ্ছে রুট ওভার অফ var x বা সিগমা, বা তাহলে রুট করতে হবে এটা ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার স্কোয়ার, তাই তো। তাহলে এইখানে মানে তুমি var x এর মান যা পাবা, ভেদ মানের মান যা পাবা, তার রুট করলে যেটা পাবো সেটা আমরা কী পাবো? সমপার্থক্য। তাহলে আমরা যে তিনটে প্রধান শব্দের সাথে পরিচয় পেলাম সেটা হচ্ছে কি, একটা হচ্ছে মধ্যক, তারপরটা হচ্ছে ভেদমান, তারপর হচ্ছে সমপার্থক্য। মধ্যকের চারটে জিনিস আছে, মানে চারটে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। একটা হচ্ছে ইএক্স, একটা হচ্ছে এক্স বার, একটা হচ্ছে তোমার সামেশন অফ এক্স পি এক্স, আর একটা সামেশন অফ এক্স এফ এক্স, একই জিনিস সব। ভেদমান, ভেদমানটা কি আছে? মধ্যক থেকে ভেদমান বার করতে হবে, ঠিক আছে, মানে মধ্যককে ব্যবহার করতে হবে। ভেদমানের সম্পর্ক কি, মানে চিহ্নটা কি? var x, var x কি লেখা হয়? সিগমা স্কোয়ার var অফ এক্স, সেটার সূত্র কি? ই এক্স স্কোয়ার, আর হচ্ছে মাইনাস ই অফ এক্স তার স্কোয়ার, মানে এখানে এখানে যে মধ্যকটা পাবো তার স্কোয়ার। এবার এইটাকে রুট করলে যেটা পাই সেটা হচ্ছে আমরা সমপার্থক্য, ঠিক আছে। এবার আমরা পরে বেরিয়ে যাই। এইবার কিছু বেসিক সূত্র আছে, যেই সূত্রগুলো ছাড়া অঙ্ক তোমার করা যাবে না। এক নম্বর হচ্ছে এই যে মধ্যকের অনেকগুলো সূত্র আছে। মধ্যক রিলেটেড অনেকগুলো সূত্র আছে। কিরকম সূত্র আছে? যেমন ধরো মধ্যকে ধরো ই অফ বলা আছে এ এক্স, এটা মানে হচ্ছে তোমার এ ই অফ এক্স। ধরো বলা আছে ই অফ এক্স প্লাস ওয়াই, এটা জাস্ট আলাদা হয়ে যাবে ই অফ এক্স ই অফ ওয়াই, ঠিক আছে। যে গুণ থাকে ই অফ এক্স ইন্টু ওয়াই, এটাও আলাদা হয়ে যাবে ই অফ এক্স, এরকম লেখা মানে ই অফ এক্স হয়, ছাড়ো, এটা মানে তোমার ই অফ এক্স ই অফ ওয়াই। তারপর ধরো আছে ই অফ ছোটদের এক্স, এক্স মাইনাস এক্স বার, এর মান হচ্ছে 0। ই অফ কনস্ট্যান্ট, শুধু কনস্ট্যান্ট হয়ে যাবে। এই কটাই মোটামুটি আমার ইয়ের সূত্র আছে, মানে মধ্যকদের রিলেটেড এই কটা সূত্র আছে, ঠিক আছে। এই কটা সূত্র তুমি জানো তাহলে তোমার এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। এই সূত্র ছাড়া তুমি পারবেই না, সুবিধা তো পরের কথা। এইবার ভেদ মানে var x দিয়ে কিছু সূত্র আছে, বা ভেদ মানে কিছু সূত্র আছে, ঠিক আছে। ভেদ মান রিলেটেড কিছু সূত্র আছে। কি সূত্র আছে? এক নম্বর কথা হচ্ছে গিয়ে var এ এক্স, var অফ এ এক্স, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার var x, ঠিক আছে। দু নম্বর কি আছে? var এ এক্স প্লাস বি, এটাও হবে এ স্কোয়ার var x। 3 নম্বর সূত্র হচ্ছে, কেউ যদি বলো স্যার এগুলো কী করে আসছে, এগুলো সব প্রমাণ তোমার বইতে আছে, কিন্তু আমাদের যদি এইখানে যদি প্রমাণগুলো করাতে হয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তাই এই ভিডিওগুলো বড় করার যাতে না হয় তাই প্রমাণগুলো বলছি না কিছু, তার সূত্রগুলো বলছি। var অফ কথা বলতে দাও এ এক্স প্লাস বি ওয়াই, এটা করলে আসবে
এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই, ঠিক আছে, এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই। এইবার 4 নম্বর, যদি থাকে ভার অফ কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে হচ্ছে 0। আচ্ছা আর কি আছে, আর কি আছে, এই আছে তোমার, ঠিক আছে। এই কটা সূত্র তোমার যে জানো, আর কি একটা জিনিস আছে সেটা বলছি। এই যে তোমরা সম্ভাবনা ফার্স্ট চ্যাপ্টার যেগুলো করেছি না আমরা, ধরো সেখান থেকে আমাদের কি কি জিনিস সেখানে লাগবে। যেমন ধরো একটা জিনিস দিয়ে বোঝাই, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে পি এক্স বা এফ এক্স। ধরো বললো যে একটা লুডোর ছক্কাকে তুমি ছুঁড়ে মারলে সেখানে যে সংখ্যাগুলো পড়বে তার বিভাজন তালিকা তৈরি করো, ঠিক আছে, তারপর তার মধ্যক তৈরি করো, তারপর তার ভেদমান তৈরি করো, এরকম জিনিস বলবে। তাহলে আমার যদি একটা ধরো লুডোর ছক্কা ছুঁড়ে মারা হলো, তার 6টা তল আছে, 1 2 3, 6টা তল আছে। তা লুডোর ছক্কা আমি কী কী সংখ্যা পাই? সংখ্যা পাই মোট 6টা, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা পাই। এইবার ধরো 1 পড়ার সম্ভাবনা কত? লুডোর ছক্কায় আমরা জানি যে কোনো সংখ্যা পড়ার সম্ভাবনা সেটা কত হবে? 1/6। তাহলে 1 পড়ার সম্ভাবনা হচ্ছে 1/6, 2 পড়ার সম্ভাবনা 1/6, 3 পড়ার সম্ভাবনা 1/6, 4 পড়ার সম্ভাবনা 1/6, 5 পড়ার সম্ভাবনা 1/6, 6 পড়ার সম্ভাবনা 1/6। এরকম 6টা হতে পারে, 8টা হতে পারে, বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তোমাদের বিভিন্ন ছক আসতে পারে। কথা হচ্ছে এই যে নিচে যে জিনিসটা আছে, মানে অর্থাৎ সামেশান অফ পি এক্স, এটা হচ্ছে পি এক্স। তাহলে সামেশান অফ পি এক্স মনে রাখবে, এইটা যোগ করলে সবসময় 1 হতে হবে। যদি তোমার কখনো দেখো যে অঙ্কে তোমার 1 আসছে না যোগফলটা, তাহলে হয় তোমার অঙ্ক তুমি ভুল করেছো বা কোশ্চেনে গন্ডগোল আছে। তার মানে সামেশান অফ পি এক্স করলে কী পাবো? আমি 1 পাবো। আবার মনে রাখবে এই যে পি এক্সের যে মানগুলো আছে, পি এক্স আসার সম্ভাবনা, তো পি এক্সের মান কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে, এটা কিন্তু খুব কাজে লাগে। পি এক্স কখনো কি হবে? মাইনাস হবে না, ঠিক আছে, পি এক্স কখনো মাইনাস হবে না, মানে ঋণাত্মক হবে না। তোমার এরকম একটা কোশ্চেন আছে, ঠিক আছে, দেওয়া আছে যে সম্ভাবনার মান 0, তোমার কীরকম মানে আছে এরকম, দেখে পরে দেখাচ্ছি। সম্ভাবনার মান তোমার 1-এর থেকে বড় দেওয়া আছে, 1-এর থেকে কম দেওয়া আছে, পজিটিভ দেওয়া আছে, নেগেটিভ, অনেক কিছু দেওয়া আছে। কিন্তু তোমাকে বলতে হবে এখানে অপশানটা যে আছে পরে বলতে হবে যে সম্ভাবনার মান কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে। অন্য সব কিছু হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 1-এর থেকে কম হতে পারে, মানে 1-এর থেকে কমই হবে, 1-এর থেকে বেশি হবে না, কিন্তু কখনো মাইনাস হবে না, ঋণাত্মক কখনো আসবে না। তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি, সামেশান অফ পি এক্স আই, আর আই এর মানটা 1 to n, ঠিক আছে, এটার মানটা যোগ করলে কত হবে? 1। অর্থাৎ তুমি যদি এটাকে এইভাবে লেখো, ধরো পি অফ এক্স 1, আচ্ছা আমি পরের লাইনে ছক করে করি, ধরো এরকম আছে এক্স পি এক্স, এখানে কি হলো? দেখো এখানে এক্স আই, ঠিক আছে, x1, এটা x2, এটা x3, এভাবে যাচ্ছে, ঠিক আছে। কি হলো ওটা কেসিতে? দেখো ই এক্স আই মানে x1, x2, x3 ডট ডট করে যাচ্ছে xn অবধি, ঠিক আছে। এরকম এনখানা তুমি পরীক্ষা করেছো, তার এনখানা পরীক্ষার জন্য তোমার এনখানা ফলাফল আসবে। তা ফলাফলগুলো সম্ভাবনা, সেটাকে লিখলাম আমি পি অফ x1, পি অফ x2, পি অফ x3, এভাবে যাচ্ছে, লাস্টে যে পি অফ xn, তাই তো। আমি কি বলেছি? এই যে সম্ভাবনা যেহেতু যতগুলো আছে, এই সম্ভাবনাগুলো যোগফল সবসময় কী হবে? 1 হবে। মানে পি অফ x1 প্লাস পি অফ x2 প্লাস পি অফ x3 আপ টু পি অফ xn, যতগুলো থাকবে এখানে তার মানটা যোগফলটা 1 হবে, ঠিক আছে।
তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটি সম্ভাবনা বলছি তোমার ওই সমসম্ভব চলকের যতগুলো সূত্র আছে এই মধ্যেই তোমার এই ক্লাস 12 অঙ্কগুলো সমস্ত কিছু নেমে যাবে। ঠিক আছে, এবার তাহলে আমরা কিছু অঙ্ক করি। ঠিক আছে, যেমন ধরো এই এটা নিয়ে আমি একটু আগে বলছিলাম যে একটা সদৃশ্য চলকের সম্ভাবনা অপেক্ষক সর্বদা, অপেক্ষক বলতে কোনটা সম্ভাবনা অপেক্ষক মানে এই নিচেরগুলো সম্ভাবনা অপেক্ষক। ঠিক আছে, কি বলেছে, যদৃচ্ছ চলকের সম্ভাবনা অপেক্ষক সর্বদা একের থেকে বড় হবে, একের থেকে প্রথমটা কি বলেছে এক বা একের থেকে বড় হবে, তারপরে কি বলেছে একের থেকে বড় হবে, ধনাত্মক হবে, ঋণাত্মক হবে না। ঠিক আছে, ধনাত্মক হবে মানে কি, সেটা 1 2 3 হতে পারে, তা তো কখন হয় না। ঠিক আছে, তাহলে হবে কত অ্যান্সারটা, আর একের থেকে বড় তো হয়ই না, তাহলে অ্যান্সারটা হবে ঋণাত্মক হবে না। কী হবে, ঋণাত্মক হবে না। এইমাত্র কী বললাম, সম্ভাবনা মান কি কখনো ঋণাত্মক হয়, সম্ভাবনা ঋণাত্মক হয় না, তাই হচ্ছে গিয়ে ঋণাত্মক হবে না। আর ধনাত্মক হয় কিন্তু সেটা কি হয়, একের থেকে কম হয়, তাই জন্য এখানে সবগুলো একের থেকে বড়, এক বা একের থেকে বড়, ধনাত্মক হবে। এই ধনাত্মক হবে এই কথাটার অর্থ কি, এক হতে পারে, একের থেকে কম হতে পারে, মানে হাফ হতে পারে, একের 3 হতে পারে, আর একের থেকে বেশি হতে পারে। তাহলে একদম পারফেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে ঋণাত্মক হবে না। এইবার হয়ে গেল এটা, তাহলে এটার জন্য অপশান কোনটা হবে, একের জন্য অপশান ডি, একের অপশান হচ্ছে তোমার বড় হাতের ডি। তাহলে 2 জায়গায় অপশানে আসি, কি বলেছে ই অফ 10x, ই অফ 10x মানে এটা কোন সূত্রে অ্যাপ্লাই হবে, ই অফ এ এক্স, যার সূত্র কি হয় এ ই এক্স। তোমরাই বলো এখানে কি হবে, ই অফ 10x এর জন্য 10ex, 10ex মানে অপশান কত বি, তাহলে 2 নম্বর অপশান হচ্ছে বি। এবার আসি 3-এ, 3-এ কি বলেছে, এগুলো কিন্তু সব আমাদের এসএনদের বই সলভ করাচ্ছে আমরা, হ্যাঁ, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবাই বেশিরভাগই এসএনদের বইটাকে ফলো করা হয়। 3 নম্বরে কি বলেছে, ভার 4x, অর্থাৎ এই অঙ্কটা থেকে যে সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে ভার অফ এক্স এর সূত্রে অ্যাপ্লাই হবে, ভার অফ এক্স, যা সূত্র করলে তোমরা এইবার দেখেছো এ স্কোয়ার ভার এক্স। অবশ্যই আমি এই ভিডিওগুলো যে এই অঙ্কগুলো করাচ্ছি, এই অঙ্কগুলো করার আগে আমি যে এখানে যে নোটগুলো লেখালাম, ঠিক আছে, সূত্রগুলো লেখালাম, অবশ্যই সূত্রগুলো পড়ে নাও। ঠিক আছে, 1 মিনিট, এই সূত্রগুলো পড়ে নাও, সূত্রগুলো পড়ার পরে তুমি বসো, দেখবি একদম সোজা। ঠিক আছে, সম্ভাবনা মানে মানুষ হয়তো বাচ্চারা ভয় পায়, কিন্তু সম্ভাবনা সবচেয়ে সোজা, খুবই সোজা, খুবই সোজা। যেই অঙ্কগুলো মানে সম্ভাবনা মানে একটু যে বুঝতে পারো এর মতো মজাদার কিছু নেই আর। ঠিক আছে, তাহলে কি বললাম আমি, তাহলে এ স্কোয়ার ভার এক্স, তাহলে এখানে কত হবে, এ বলতে এখানে 4, তাহলে কত হবে 4 4 16 ভার এক্স। তাহলে একেরটা হয়ে গেল, 2-এরটা হয়ে গেল, 3-এরটা হয়ে গেল। তাহলে ভার এক্স আমরা এবার সূত্র শিখেছি, ভার এক্সের সূত্র, ভার এক্স সূত্র কিছু লিখেছি আমরা, লিখেছিলাম হচ্ছে ওই যে ই এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার স্কোয়ার, এটা হচ্ছে ভার এক্সের সূত্র। কোথায় আছে অপশানে, আগেটা কোন অপশান ছিল 16 ভার এক্স, 16 ভার এক্স মানে এটা হচ্ছে এই অপশান ছিল আগেটা, এটা হচ্ছে এই অপশান ছিল ক্যাপিটাল বড়। আচ্ছা 4 দাগে কি আছে, ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার স্কোয়ার, কোথায় আছে বি অপশানে আছে, অপশান বি। 4 হয়ে গেল। 5-এরটা কি বলেছে, এই যদি এক্স সদৃশ্য চলকের সম্ভাবনা বিভাজন এফ এক্স, মানে বিভাজন মানে এই যে নিচেরটা যেটা, এই নিচেরটা যেটা বিভাজনটা, ঠিক আছে, কি বলেছে বিভাজন দুটো আছে, একটা হচ্ছে তোমার এক্স চলকের জন্য দুটো বিভাজন, একটা হচ্ছে x1 একটা x2, তাকে সেটাকে বিভাজনটা হচ্ছে এফ, মানে আমি বলছি ছকটা হচ্ছে এরকম আছে, ঠিক আছে, এই এক্স এর যে মানটা সেটা হচ্ছে দুটো মান, একটা x1 একটা x2। এবার এই এটার জন্য সম্ভাবনা পাবো, সেটাকে লিখছে পি এফ দিয়ে প্রকাশ করেছে, এফ অফ এক্স। তাহলে এফ এক্স এর জন্য এফ অফ x1 x2 বলেছে, এই দুটোই ওটা মানে দুটোই আছে, ধরো হেড টেল দুটো জিনিস সেরকম, কোনো একটা ইয়ে হবে বা একটা পরিবার সন্তান ছেলে মেয়ে সেরকম দুটো জিনিস আছে। তাহলে এখানে কি আছে পি অফ x1 প্লাস পি অফ x2, এই দুটো যোগফল আমরা কি জানি, এই দুটো যোগফল হওয়ার সময় কি হয় 1 হয়, তাহলে 1 হবে মানে কোথায় অপশান ডি, এটার জন্য অপশান হবে কত ডি দাও। লাস্ট এটা কি আছে ভার অফ এ এক্স প্লাস বি, ওটা আমি আর বলছি না, ওটা তোমরা নিজেরা করে নেবে। এইবার আসি
7 নম্বর অঙ্কে 7 নম্বরে কি বলেছে, নিম্নে প্রদত্ত বিভাজনগুলির মধ্যে কোনটি এক্স যদৃচ্ছ চলকের সম্ভাবনা বিভাজনকে প্রকাশ করে। মানে এখানে আমার 4টে বিভাজন ছক দিয়ে দিয়েছে। আমি একটু আগে তেমন বলছিলাম না, এই যে মাথারগুলো কিন্তু এই যে এগুলো এক্সের মানটা মাইনাস প্লাস জিরো যা খুশি হতে পারে, ঠিক আছে, কিন্তু এফএক্সের মানটা কখনোই মাইনাসে আসবে না, এটা যেমন মনে থাকে, ঠিক আছে। এর -1 মাইনাসের যা যা আছে দেওয়া আছে তথ্য তোমাকে বলে দিয়েছে, এর মধ্যে 4টে তালিকা দেওয়া আছে, বলেছে এটার মধ্যে কোনটা হবে না। আমি এই হবে না তখন কি বলেছি মনে রাখবে, যে সামেশন অফ এফএক্স এর যোগফলটা তো 1, এছাড়া অন্য কিছু হওয়া যাবে না। আরেকটা জিনিস বলেছি যে এফএক্সের মানগুলোর মধ্যে কখনো কোনো নেগেটিভ মান আসবে না। তাহলে এই দুটো জিনিসের মধ্যে থেকে তুমি অ্যান্সারটা বার করতে পারবে। ফার্স্টেরটা দেখো, তুমি নিচেরগুলো যোগ করো, যোগ করে দেখো কত আসে। তাহলে কত আসছে এখানে যোগ করলে 14 আর 24, 24 আর 4 28 আর 10 38, 39 40 আর 30 70, 70 আর এদিকে 40 110, মানে 1.1। এটা যোগ করলে তোমার আসছে 1.1। তাহলে এটা হবে না। নিচেরটা এটা তো হবেই না, কারণ এখানে একটা মাইনাস আছে, তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। থার্ডটা যোগ করি, দেখো ফোর্থ আসছে না, ফোর্থে -2 আছে, তাহলে আমি চোখ কান বুঝে আমার এটাই হবে। তাহলে প্রমাণ করে দেখিয়ে দিই, 12 আর 16 28, 28 আর 24 মানে 26 দুগুণী 52, 52 আর 30 53, 54, 54 84 আর 16 100 মানে 1। যোগ করলে আমার কত আসলো 1। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা হবে আমার, সি অপশান হবে, মানে 7 দাগের অ্যান্সার সি। বোঝা গেল, একদম সোজা, একদম সোজা, জলের মতো সোজা। এইবার লাস্টেটা কি বলেছে, মনে করো 8 দাগেটা, ঠিক আছে, মনে করো দুটি যোগশূন্য পাশা গড়িয়ে দেওয়ার যদৃচ্ছ পরীক্ষায় অঙ্ক দুটো সমষ্টি এক্স দ্বারা প্রকাশ সূচিত হলো। মানে দুটো যোগশূন্য পাশা আছে, সেই পাশা দুটো আছে, দেখো আমি যে দুটো পাশা ছুঁড়ে মারি, তাদের যেই সংখ্যা দুটো পড়বে তাদের যোগফল মিনিমাম হচ্ছে 2, ম্যাক্সিমাম হচ্ছে 12, তার বাইরে হয় না। সেটাই লিখেছে, দুটো যোগশূন্য পাশা গড়িয়ে দেওয়া হলো যদৃচ্ছ পরীক্ষায় অঙ্ক দুটো সমষ্টি এক্স দ্বারা সূচিত করা হয়েছে। মানে যেই দুটো সংখ্যা পড়েছে তাদের যোগফলটা কী হবে, এক্স দিয়ে প্রকাশ করছে। তাহলে এক্সের মানটা ন্যূনতম কত 2, আর ম্যাক্সিমাম কত 11, 12, 6 6 12 আর 1 1 2, এই হচ্ছে আমার তালিকা। তাহলে 2 পড়তে পারে কতবার সেটা দেওয়া আছে, 3 পড়তে পারে কতবার এতবার, 4 পড়তে পারে কতবার এতবার, ঠিক আছে। এইটা বলে দিয়েছে, বলেছে এখান থেকে এর মানটা কত হবে। এইটা অঙ্ক করেও করা যায়, অঙ্ক না করেও করা যায়। ধরো তুমি অঙ্কটা, এই অঙ্কটা তোমায় বলছি, 2 দুটো পাশে ছোড়া হয়, দুটো পাশার যেই অঙ্ক দুটো পড়ে তাদের যোগফল 2 হবে। একটাই পদ্ধতি, কি পদ্ধতি, 1 যোগ 1। আর কি হবে, হবে না। তাহলে একটাই পদ্ধতি হচ্ছে, এই একটা পদ্ধতি কতগুলো পদ্ধতির মধ্যে হবে। দুটো পাশা ছোড়া হলে তার মোট ফলাফল কত হয়, 6 স্কোয়ার মানে 36। তাহলে 36টা মোট ফলাফল পাবো, তার মধ্যে যোগ করলে 2 হবে, এরকম ফলাফল একটাই পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে 1/36। এইটা হচ্ছে, এই তথ্যটা না দিলেও তুই পারতে করতে, সেটা হচ্ছে এটা। আচ্ছা, এবার তথ্যটা দিয়েছে, এবার তাহলে প্রমাণ করে দেখাই যে আমি যেটা সূত্র জানি, যে সামেশন অফ এফএক্স যার মান 1, এই সূত্র দিয়ে আমি এর মানটা পাবো, ঠিক আছে। যোগ করো, a 2a মানে কত 3a, 3 3 6 4 10 আর 5 15 আর 6 21, 21 21 আর 5 26, 26 আর 4 30, 33 34 35 36। দেখো 36টা এ আসলো, 36a = 1, এর ভ্যালু কত 1/36। বোঝা গেল, একদম চোখ কান বুঝে, কোনো তথ্য যে ভুল থাকতো তো অ্যান্সারটা আসতো না। তাহলে আমাদের নিয়ম বোঝা গেল। এবার এটাই যদি বলতো যে মানে অঙ্কে আসবে যে দুটো সংখ্যা আসবে তাদের যোগফল 3 আসার সম্ভাবনা কত, 3 কি করে হয়, 1 যোগ 2 করলে 3 হয়, 2 যোগ 1 করলে 3 হয়। এই দুটো পদ্ধতি কতগুলোর মধ্যে, 36টার মধ্যে, মানে 2/36। এটা কতর জন্য হবে, এটা হচ্ছে 2 পড়ার সম্ভাবনা, মানে যোগফল 2, সমষ্টি 2, সমষ্টি 2 আসবে, 2 বললাম, সরি সমষ্টি হচ্ছে 3 বললাম, সরি সমষ্টি 3 আসবে তার সম্ভাবনা। 1 যোগ 2, 2 যোগ 1। দেখো সমষ্টি 3 এই জায়গাটা আছে, তাই না, দাঁড়া মুছে দিবি।
সমষ্টি 3 দেখো কোন জায়গাতে আছে, এই জায়গাতে, তার সম্ভাবনা কত 2a, তাহলে 2a, এ মানে কত পেয়েছে 1/36, এই দেখো গুণ করলে 2/36 মানে 1/18, এখানে তাই 2/36 1/18। তার মানে কি অঙ্ক কখনো মিথ্যা কথা বলে না, ঠিক আছে, তুমি যেইভাবে করো না কেন অঙ্ক সবসময় সত্যি কথাই বলবে। এইবার আসি নাম্বার 9। কি বলেছে, মনে করো একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের যদৃচ্ছ পরীক্ষায় প্রথম হেড পড়ার পূর্বে যতগুলি টেল পড়ে, মানেটা কি? এই মাঝখানে হয়েছিল না, ওই যে রোহিত শর্মা যখন ভারতের ক্যাপ্টেন ছিল, যতবারই টসে যায় প্রতিবার টসে হেরে যায়, টসে জিততেই পারছে না, সেরকম একটা ঘটনা। কি বলেছে, একটা ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের যদৃচ্ছ পরীক্ষায় প্রথম হেড পড়ার পূর্বে যতগুলো টেল পড়েছে সেই সংখ্যাটাকে ওরা এক্স দ্বারা ডিনোট করছে। মানে তুমি টস করছো, তোমার শুধু টেলই পড়ে যাচ্ছে, শুধু টেল পড়ছে, হেড আর পড়ছে না, ঠিক আছে। যে টেল পড়ে যাচ্ছে, যখনই তোমার হেড পড়লো তার আগে পর্যন্ত যতগুলো টেল পড়েছে তার সম্ভাবনাটাকে ওরা এক্স দিয়ে প্রকাশ করছে। হতে পারে তুমি প্রথম দানে তুমি টেল ফেললে, হতে পারে তুমি দ্বিতীয় দানে টেল ফেললে, হতে পারে 3 নম্বর দানে তুমি টেল ফেললে, 4 নম্বর দানে তুমি টেল ফেললে। যখন তুমি টেল ফেলছো তার আগে পর্যন্ত কি ফেলছো, হ্যাঁ টেল ফেলছো, কথাটা গুলিয়ে গেছে বলছি, মানে যতক্ষণ পর্যন্ত তুমি কি বলেছে কোশ্চেনটা, হেড পড়ার পূর্বে, আচ্ছা যখনই তোমার টস করছো মানে হেড যখনই তোমার পড়ছে তার আগে পর্যন্ত টেল পড়ছে, ওই যে টেল সংখ্যাটাকে ওরা ডিনোট করছে কি দিয়ে, এক্স দ্বারা। দেখো 9 দাগের অঙ্কটা বলি। 9 দাগের অঙ্কটা কি বলেছে, মনে করো একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের যদৃচ্ছ পরীক্ষায় হেড পড়ার পূর্বে যতক্ষণ পর্যন্ত টেল পড়েছে সে টেল সংখ্যাটাকে ওরা এক্স দিয়ে প্রকাশ করছে। মানে তুমি টস করছো, যতক্ষণ পর্যন্ত তোমার হাতে হেড না পড়ছে ততক্ষণ তুমি টস করে যাচ্ছ, যখন হেড পড়লো তোমার টস করা বন্ধ। তাহলে হেড যখনই পড়লো তারপর আর টস করা হচ্ছে না, তাহলে ওটাই হচ্ছে লাস্ট টস। ওই হেডটা টস মানে যখন হেড পড়লো তার আগে পর্যন্ত যতবার টেল পড়েছে সেটাকে ওরা এক্স দিয়ে প্রকাশ করছে। হতে পারে তোমার প্রথম দান হেড পড়ে গেছে, হতে পারে তোমার দ্বিতীয় দান হেড পড়েছে, হতে পারে 3 নম্বর দান হেড পড়েছে, তাই তো সেরকম। তাহলে টেলটা নাও করতে পারে, যদি প্রথম দানে আমার হেড পড়ে টেল পড়েই নি, টেলের সংখ্যা 0 হতে পারে। যদি সেটা 2 নম্বর দানে হেড পড়ে তার টেলের সংখ্যা 1টা পড়েছে, তাহলে তখন এক্সের মানটা 1। যদি প্রথম দানে হেড পড়ে যায় তখন টেলের সংখ্যা 0 মানে এক্সের মানটা 0, মানে ওরা টেল সংখ্যাটাকে ওরা এক্স দিয়ে প্রকাশ করছে। তাহলে আমাকে বলেছে যে যদৃচ্ছ সম্ভাবনা চলকের বিভাজনটা নির্ণয় করো। দেখো সম্ভাবনায় হেড টেল মানে মুদ্রার ক্ষেত্রে যে কোনো কিছু পড়ার সম্ভাবনা কত, হেড হোক আর টেল হোক সেটা কি হাফ। বলেছে এক্স দ্বারা প্রকাশ করছে কাকে, টেলটাকে, ওরা এফএক্সটাই চেয়েছে। তাহলে একবার এখান থেকে এমনি তো বলা যাচ্ছে এফএক্স মানে হাফের পাওয়ারে একটা এক্স প্লাস 1 হবে। এইটা হচ্ছে তোমার মোট কতবার তুমি পরীক্ষাটা করলে। এক্স যদি তোমার টেল সংখ্যা হয় তোমাকে পরীক্ষা করতে হচ্ছে এক্স প্লাস 1 বার, কারণ এক্স হচ্ছে টেল সংখ্যাটা, তারপর একটা হেড পড়েছে। তাহলে মোট কতবার করলাম এক্সপেরিমেন্টটা আমি, এক্স প্লাস 1 বার। পাওয়ারটা হচ্ছে আমার এক্স প্লাস 1 হবে, আর যেখানে এক্স এর মানটা হবে 0 1 2 3 চলছে। মানে কতবার তুমি এক্সপেরিমেন্ট করছো তুমি বলতে পারছো না। এক্স এর মান যত হবে তার থেকে একবার বেশি তোমার এক্সপেরিমেন্ট করতে হয়েছে, কারণ তোমাকে হেড ফেলতে হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে এমনি নর্মাল হয়ে গেল হাফের পাওয়ারে এটা। যদি একবার এক্সপেরিমেন্ট করতাম তাহলে যেমন ধরো একটা মুদ্রা আমি একবার টস করছি, তাহলে হেড পাওয়ার সম্ভাবনা বা টেল পাওয়ার সম্ভাবনা হাফ। দুবার করলে হাফের মাথায় 2,
3 বার করলে হাফের মাথায় 3, ঠিক আছে? সেরকমই এটা হচ্ছে তোমার মোট x+1 বার এক্সপ্লেন করা হয়েছে, তাই হাফের মাথায় x+1। আচ্ছা, 10 দাগেরটা দেখো। এই অঙ্কটা তোমাকে যদি অঙ্কটা মানে পুরো একদম পার্টিকুলার অ্যান্সার কোনটা হবে তোমাকে যদি বার করতে হয় তাহলে কিন্তু বড় হবে, কিন্তু একটু যদি আমি উপস্থিত বুদ্ধিতে খাটাই তাহলে অ্যান্সারটা ছোট হবে। আমি বলি অঙ্কটা নিয়ে 10 নম্বরটা। প্রথমে বলেছে অসাবধানবশত 20টি ভালো লাইট আছে বাল্ব, যার সাথে 5টি খারাপ বাল্ব মিশে গেছে। কটা ভালো বাল্ব আছে? 20টি ভালো বাল্ব আছে, তার সাথে 5খানা ভালো বাল্ব খারাপ বাল্ব আছে, মানে লাইট আছে। তাহলে মোট কতগুলো লাইট আছে এখানে? 25টা মোট লাইট। মোট লাইট সংখ্যা আছে তোমার 25টা। দুটো পার্ট, একটা হচ্ছে ভালোর দিকে আছে কটা? ভালোর দিকে আছে 20টা, আর খারাপ কটা আছে? খারাপ আছে 5টা। এই তোমাকে তো বলা আছে। বলেছে আমি এক জায়গায় ধরো 25খানা লাইট রাখা আছে, তুমি যে কোনো একটা লাইট তুমি তুলবা। কোনো একটি বাল্ব দেখেই ঠিক করে বলা যায় না সেটি ভালো না খারাপ। তুমি কি করে বুঝো সেটা ভালো না খারাপ? সেটা জ্বালাতে হবে। তাই এরকমই একটা জায়গায় মোট 25খানা বাল্ব রাখা আছে, তুমি ওখান থেকে একটা লাইট তুলবা, যেই লাইটটা তুমি আগে থেকে দেখে তুমি বুঝতে পারবে না ভালো না খারাপ। বলেছে মিশ্রিত বাল্বগুলো থেকে 4টে বাল্ব তোলা হয়। কটা বাল্ব তোলা হয়? মোট 4টে বাল্ব তোলা হয়। এইবার খারাপ বাল্বের সংখ্যার সম্ভাবনা বিভাজন, যতগুলো খারাপ বাল্ব উঠতে পারে যত রকম পদ্ধতিতে তার একটা বিভাজন তালিকা তৈরি করতে বলেছে। ছক দেখো, যেটা তোমাকে বার করতে বলবে সেটাকে তুমি এক্স ধরে নেবে। এখানে কে খারাপ বাল্ব হচ্ছে এক্স, ঠিক আছে? তার মানে এক্স মানে হচ্ছে খারাপ, ঠিক আছে? তাহলে এক্স এক্স জিনিসটাই খারাপ। সত্যিই তো ডেসেন তো বুঝে গেছে, সবসময় খারাপের দিকে এক্সটাকে দেখায়। দেখো আচ্ছা কি কি হতে পারে? হতে পারে যে আচ্ছা এইভাবে করলাম, ধরাতে পারবো না, দাঁড়াও, এটাকে এইভাবে না করলে লেখা যাবে না। এই হচ্ছে তোমার ভালো খারাপ, ভালো খারাপ আর এই সম্ভাবনা। ভুলেও পরীক্ষার সময় করতে যাবে না, আমি জাস্ট কী করে এক্স্যাক্ট অ্যান্সারটা কীভাবে আসে সেটা শিখিয়ে দিই একবারে। দেখো আমি বলেছি ওরা এক্সটাকে খারাপ ধরতে, একদম কিছু করার নেই। এইবার ভালো বাল্ব কটা আছে? ভালো বাল্ব আছে তোমার 20টা, আর খারাপ আছে কটা আছে? খারাপ আছে 5টা। এই যেমন 25টা বাল্ব, তার থেকে কটা করে বাল্ব তুলতে হবে তোমাকে? 4টে করে বাল্ব তুলতে হবে। আচ্ছা 25টা বাল্ব থেকে 4টে বাল্ব তোলা যাবে 25C4 উপায়। এবার বলি আমি যে 4টে লাইট তুলব সেখানে হতেই পারে যে একটাও খারাপ লাইট আসেনি, মানে খারাপ লাইট সংখ্যা 0। তাহলে ভালো লাইট কটা আসবে? 4টে। হলো খারাপ লাইট একটা, তা ভালো লাইট কটা? 3টে। খারাপ হচ্ছে 2টো, ভালো তাহলে কটা হবে? 2টো। খারাপ হচ্ছে তোমার 3টে, তাহলে ভালো কটা আসবে? একটা। খারাপ আসবে তোমার 4টেই খারাপ এসছে, ভালো কটা? একটাও আসেনি। একটু ছোট করে দিই, এই দাঁড়াও। তাহলে আমাকে এইবার আলাদা করে সম্ভাবনাগুলো বার করতে হবে। মোট কটা লাইট আছে? 25টা। তা 25টা লাইট থেকে আমি কটা লাইট তুলবো? 4টে। 25C4, মানে সবার জন্য এখানে কিন্তু 25C4 আসবে, মানে নিচে এটার জন্য তোমার 25C4 হবে, এটার জন্য তোমার 25C4 হবে নিচে, সবার নিচে হচ্ছে 25C4, 25C4। দাঁড়া একটু বেশি গায়ে গায়ে হয়ে গেছে জিনিসটা। হলো, এর দেখো 0 1 2 3 4, 3 2 1 0। মোট কটা লাইট আছে? 4টে লাইট তুলেছে তুমি 25টা থেকে 4টে। যে 4টের মধ্যে 4টেই ভালো, তাহলে সেটা কোথার থেকে আসবে? 20টার থেকে আসবে।
মানে 20C4 ইন্টু 5C0, এখানে কত হবে 20C3 ইন্টু 5C1, এটা কত হবে 20C2 ইন্টু 5C2, ঠিক আছে, এই মানটা বার করতে হবে। মানে এইটা কি আছে দোষ, গায়ে গায়ে লেখা হয়ে গেল দোষ, এটা কত হবে 25C4, এটা হচ্ছে তোমার 20টার থেকে একটা আসছে 20C1 5C1, তাই তো। এইভাবে তোমাকে ইন্ডিভিজুয়ালি এইগুলো সম্ভাবনাগুলো বার করতে হবে। বলছি খেতে কাজ নেই আমার, এই 1 নম্বরের জন্য আমি এইসব করতে যাবো, তার দিয়ে আমি ঘুমিয়ে পড়বো, তাও বলো, ঠিক আছে। এইবার তোমাকে এই সম্ভাবনার মানগুলো বার করতে হবে, সেটাকে নিয়ে ছকটা করতে হবে, সেটা নিয়েই আমি এরকম ছক করব, এক্স টিএক্স বা এফ এক্স, যা বলো। কটা আছে আমার এক্সের মান 5টা, 0 1 2 3 4, যাই হোক হলো। এইবার তুমি এখানে ক্যালকুলেশন করে যেগুলো যেগুলো পাবে এখানে এই ভ্যালুগুলো এখানে বসাবে, এই ভ্যালুগুলো এখানে বসাবে, এই ভ্যালুগুলো এখানে বসাবে। এটা কী লিখলাম ছাতার মাথায় যাই না, যা কিছু লিখলাম, এটা বসাবে, এটা ক্রস করে বসবে, এই মানগুলো এখানে বসবে। তাহলে মানে এরকম করে আমাকে ছকটা তোমাকে তৈরি করতে হবে। তো আমার এখন এত সময় নেই, আমার এখানে কি বলি, এই অ্যান্সার যে দেওয়া আছে এখান থেকে তোমাকে দেখে বলতে হবে যে কোনটা হবে কোনটা হবে না। তো তোমাকে কী করতে হবে, হরে যেগুলো আছে, মানে হরে বলছে মানে পিএক্সি যেটা রাশিটা আছে, সম্ভাবনাগুলো পর যোগ করে তোমার দেখতে কোনটা আমার এক আছে। যেমন ধরো এইখানে দেখো এখানে শূন্য নেই, মানে 2530 আছে, এখানে 253 আছে, তো উপর নিচে একটা 10 দিয়ে গুণ করে দেবা, তা সব কটার নিচে 2530 করে আসবে। এবার তোমার নিজেকে যোগ বিয়োগ করে নিতে হবে। আমার একটাই মানে আমার কথা, দেখাশোনা ফ্রি, ক্যালকুলেশন নিজের কাজ। পরেরটা এইবার এই একটা অঙ্ক ছিল মানে মারাত্মক ইম্পর্টেন্ট, কিন্তু এখন কি করা যাবে, বড় অঙ্ক করতে হবে, ঠিক আছে। 52টি তাসের একটি প্যাকেট থেকে যদৃচ্ছভাবে 2খানা তাস তোলা হয়েছে। তাহলে এই চকে যেভাবে করলাম, সেই দুটো তাসের মধ্যে রাজার সংখ্যার মধ্যক বার করতে বলেছে। দেখো যাকে তোমাকে বার করতে বলবে সে হচ্ছে তোমার এক্স, তাহলে এখানে হচ্ছে তোমার রাজা আর এই হচ্ছে তোমার বাকি তাস, ঠিক আছে। আচ্ছা আমি মানে তোমার যে 52টা তাস থাকে সেই তাসের মধ্যে রাজার সংখ্যা কটা, 4টে, আর বাদ বাকি তাস মানে 48টা। এইবার আমার হতে পারে যে 48টার থেকে আমি 4টে তাস, কটা তাস তুলেছি, 2টো, যেই 2টো তাস তুলেছি সেই 2টোর মধ্যে রাজার সংখ্যা ওঠেইনি, মানে একটা রাজা আসেনি, তার রাজার মানটা কত 0। তাহলে 2টো তাস এখান থেকে উঠেছে, ধরলাম রাজার সংখ্যা 1টা উঠেছে, তাহলে এখান থেকে একটা আসবে, রাজা 2টো এসছে তাহলে এখান থেকে আসেইনি। এই হচ্ছে আমার 3টে পদ্ধতি। মানে আমি যদি সমসম্ভব চলকের ছকটা তৈরি করি, এক্স আর এফ এক্স বা পি এক্স যা বলো, সেখানে 3টে ছক হয় মোট। একটা হচ্ছে 0 1 আর 2, এই হচ্ছে রাজার সংখ্যা 0 1 2। যখনই আমি রাজা নিয়ে কাজ করতাম রাজার সংখ্যা ঘরে যেগুলো বসবে সেগুলোকে বসাতে হবে। এবার মোট সম্ভাবনাটা বার করি আমি। সম্ভাবনা কী হবে, আমার কাছে মোট 52টা তাস ছিল, আমি সেখান থেকে তাস তুলেছি যে 2টো, তাহলে মোট কতগুলো পদ্ধতিতে তাস তুলব, 52C2, যেখানে রাজার সংখ্যা আসেইনি, তা রাজা মানে 0 4C0, 2টো তাস এসছে 48টার থেকে 48C2। সেমভাবে 52C2 4C1 48C1, নিচে 52C2, এখানে 4C2 আর 48C0। এই যে আমার যে 3টে ভ্যালু আসবে, এই 3টে ভ্যালু তোমাকে বার করতে হবে, ঠিক আছে। এবার তো এগুলো বার করতে গেলে আগে আমার ক্যালকুলেটর ব্যবহার ছিল, এখন তো ক্যালকুলেটর হবে না। এটা 52C2 এর ভ্যালু কী করতে হবে, মানে কী করে করতে হবে, 52 × 51/2 ফ্যাক্টরিয়াল বা 2, এটা করলে 26 × 51 করো, করে এখানে মানটা বসো, কত আসছে। আমার এখন মাথা ব্যথা কাজ করছে না, আমি একটু ক্যালকুলেট করি, ঠিক আছে। সামনে ক্যালকুলেট করি কত আছে দেখি।
ও মা গো, কোথায় গেলি ক্যালকুলেটর খুঁজে পাচ্ছি না কেন। কত আছে 52C2, ভ্যালু হচ্ছে 1326, তখন সবার নিচে হচ্ছে 1326 বলছে। আচ্ছা 4C0 মানে হচ্ছে 1, আর 48C2 যেটা ভ্যালু পেলাম হচ্ছে 1128। ঠিক আছে, আমি একটুখানি ক্যালকুলেট করছি, আমার আর সারাদিন পড়ানোর পরে এইসব আর মাথা কাজ করে না। ঠিক আছে, তারপর যদি ভুলভাল হয়ে যায় তো আরেক কেলেঙ্কারি, বলবে স্যার অঙ্ক পারে না রে, কী অঙ্ক করাচ্ছে, তার বাবা ক্যালকুলেট করি। ঠিক আছে, এবার এটাকে 6 দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ 6 দিয়ে ভাগ করা যাবে, মুখস্থ আছে বলে বললাম 6 দিয়ে ভাগ করা যায়। 188, এটা ভাগ করলে তোমার আসবে 188/221। ঠিক আছে, যেমন এইটা 48C1 আর 4C1, মানে 48C1 মানে কত 48, আর 4C1 মানে 4, 48C4, এটা গুণ করলে কত আসবে তোমার 192। ঠিক আছে, একে 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 32/221 আসছে তো, লেখা দেখি আসছে। ঠিক আছে, এটা করলে কত আসবে 4C2 মানে 3 4 12/2 মানে 6 বাই, এটা কাটাকুটি করে 1/221। তাহলে আমার এখানে ছকে এখানে বুঝবে কী কী আসছে। প্রথমে 188/221, সেকেন্ড এটা কী আসবে 32/221, তারপরে কত আসবে 1/221। ঠিক আছে, আমি একটু মাঝে মাঝে যোগ বিয়োগ ভুল করে ফেলি, ওই জন্য ক্যালকুলেটার ইউজটাই ভালো। আর এখন আর সারাদিন এই পড়িয়ে মানে মাথা এমন হয়ে যা মাথা খাটাতে ইচ্ছা করে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ছকটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার বিভাজন তালিকা, কিন্তু আমাকে তালিকা বার করতে বলেনি, আমাকে বলেছে মধ্যক, ভেদমান আর সমক পার্থক্য বার করতে বলেছে। তাহলে আমি পুরোপুরি মধ্যকটা কী করে বার করবো, দেখো এখন পর্যন্ত মধ্যকে একটাও করিনি আমরা, এবার করবো। পেজটা ছোটো করে নিই, ছোটো আয় তাড়াতাড়ি। হ্যাঁ, অনেকটা জায়গা পেয়ে গেছে। দেখো যদি আমরা মধ্যকটাকে বার করি, মধ্যক এই অঙ্ক যদি আমি না পারতাম এই কী করে কী করতাম বুঝতে পারছি না, হাতের লেখা ভালো না কিছু না। দেখো অঙ্ক একটু পারি, ওই কোনোই করে কমে খাচ্ছি কোনো রকম। মধ্যক সূত্র কি আমার এক্স বার সূত্র কি ছিল, সামেশান এক্স ইন্টু পিএক্স, মানে 0 ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা। তাহলে এইটা করলে কত হবে, প্রথমটা 0, 1 ইন্টু 32/221 যোগ 2/221 যোগ করলে 34/221, 17 দিয়ে কাটে, 17 দুগুণে 34, 17 ইন্টু 13, অ্যান্সার কত তাহলে 2/13। দেখো 2/13 দিয়ে কোনটা অপশান আছে প্রথমে, ও বাবা 1 2 3টে, তাহলে আরেকবার আমার করতে হবে। এটা মধ্যক পেলাম, এবার করবো আমরা ভেদমান, ভেদুমানু। দেখো ভেদমানের সূত্র কি, ই অফ x² মাইনাস EX তার স্কোয়ার, এটা হচ্ছে আমার ভেদমানের সূত্র। দেখো EX এর মানটা তুমি পেয়ে গেছো, এটা হচ্ছে EX এর মানটা, x দ্বারা যা হয় সেটাই EX হয়। তাহলে EX মানে কত পেয়ে গেছি আমি 2/13 তার স্কোয়ার হয়ে গেল, এটা EX²। আমি সূত্র লিখেছিলাম যে EX², এটার কথার অর্থ হচ্ছে সামেশান অফ x² px, মানে এইটা স্কোয়ার ইন্টু এইটা, প্রথমটা হচ্ছে 0² ইন্টু 188/221। হ্যাঁ আমি জানি 0² সাথে এটা গুণ করলে 0ই হবে, কিন্তু লিখতে হবে তোমার বোঝার জন্য, আমার জন্য না, তোমার জন্য। এটা পরেরটা কত হবে 1² ইন্টু 32/221 প্লাস 2² ইন্টু 1/221, অ্যাড করে দাও কত আছে দেখো তুমি, 32 আর 2 32 আর 33 34 36, তাহলে 36/221, তাহলে 36/221। ঠিক আছে, এইবার এটাকে লসও করতে হবে। দেখো এই যে 221 এবার তো কাটাকুটি করেছিল না, 221 মানে তোমার 13 ইন্টু 17, আর এখানে আছে তোমার 13 স্কোয়ার,
221, এটা মানে তোমার 13 গুণ 17, আর 13 স্কোয়ার, তার লসাগু করলে তোমার আসবে একটা 13, দুটো 13, একটা 17 হলো। এইবার তোমাকে এখানে গুণ করতে হবে, 221 আছে, তাহলে 13 গুণ 17 মানে 221, 36কে গুণ করতে কত দিয়ে? 13 দিয়ে। 36 গুণ 13, চলে আয় চলে আয় চলে আয়, 36 গুণ 13, 468। কত পেলাম আমি? 468 বিয়োগ 13 স্কোয়ার মানে এই দুটো চলে গেল 17, 17 গুণ 4 মানে 68, 17 গুণ 4 যে 68, এত উপরে কত? 400 বাই, এটা গুণ করলে কত? দেখো অপশানে দেখো এই 1873 সবগুলো তলায়, এটা হচ্ছে 1873 হবে, গুণ করে দেখো তাই আছে। তো 400 বাই 1873 বা 2873, এটা কী পেলাম আমি? ভেদমান। তার মানে প্রথমবার মধ্যক কত পেয়েছি আমি? 2/13, আর ভেদমান পেয়েছি তোমার 400 বাই 2873, তার মানে এটা চলে এসেছে দেখো, তাই না? আর সমক পার্থক্য লাস্টেরটা যদি তুমি এটাকে রুট করো, মানে সমক পার্থক্য হচ্ছে ওই এটা রুট করতে হবে, ঠিক আছে? সমক পার্থক্য রুট ওভার অফ 400 বাই 1873, এটা করলে তোমার ওই 0.37 যেটা আছে ওটা আছে, ঠিক আছে? এই আগের বছর আমাদের বইতে ছিল, এটা 9 দাগে ছিল খুব সম্ভব পুরোনো বইতে, এসএনদের বইয়ের ওই ডান দিকের পেজের ওপর দিকে 9 দাগ ছিল খুব সম্ভব, এটাই ছিল, ঠিক আছে? এবার দেখ 12 দাগ, 12 দাগটা কী বলেছে? বলে যে কে এর মান কত হলে এফএক্স ইকুয়াল টু কে এক্স দ্বারা একটা বিভাজন প্রকাশিত হবে। মানে বিভাজন ছকটা কিরকম হবে? ধর এক্স এ হচ্ছে তোমার এফএক্স বা পিএক্স যা বলো, দেখো প্রথমে কি আছে? কে এর মানটা কত আছে? সরি এক্স এর মানটা কি? 1 থেকে এন অবধি, 1 2 3 যেতে 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 লাস্টে চেন। এবার বলেছে এক্স এর মান যা হবে এফএক্সটা হচ্ছে কি তার সাথে কি এটা কে গুণ হচ্ছে, মানে এটা কে ইন্টু 1, এটা কে ইন্টু 2, কে ইন্টু 3, কে ইন্টু 4, লাস্টে এটা কে ইন্টু এন। আচ্ছা আমরা কি জানি যে সামেশন অফ এফএক্স এই ভ্যালু হচ্ছে কত? 1। তাহলে সামেশন অফ এফএক্স মানে এই নিচেগুলোকে যোগ করতে হবে, যার থেকে একটা কে কমন যায়, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু এন অবধি, যোগ করলে 1। তোমরা সবাই জানো এটা হচ্ছে গিয়ে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কে এর মানটা কত পাবা? কে মানে 2 বাই এন ইন্টু এন প্লাস 1, অ্যান্সার কত হবে? কে 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 2 বাই এন ইন্টু এন প্লাস 1, একদম ডি অপশানটা হয়ে গেল। এবার তাহলে পরে অঙ্কটা যাই, কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি 13 দাগ। দেখো তোমাদের জন্যই তো এই ভিডিওগুলো বানানো হয়, তা তোমরা একটুখানি সবাই একটু লাইক শেয়ার করো, তাহলেই আমার চ্যানেলটা একটু গ্রো করবে এবং তাহলে আমার এই ভিডিওগুলো করার জন্য একটুখানি মনোবল বাড়বে। তাই জন্য সবার কাছে একটাই কথা, সবাই নিজে দেখছো অপরকে দেখার জন্য সুযোগ করে দাও, যাতে আমার চ্যানেলটা একটু বড় হয় এবং আমি আরও একটা বড় টিম নিয়ে যাতে কাজ করতে পারি, তোমাদের আরও ভালো ভালো করে চ্যাপ্টারগুলোকে ভিডিও করে বানাতে মানে বানিয়ে তোমাদের কাছে পৌঁছাতে পারি, ঠিক আছে? চলো নাম্বার 13টা কী বলেছে? ওয়াই সমান সমান এক্স স্কোয়ার প্লাস 5 হলো। এটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। যে ছকটা তোমায় দিয়েছে এটা এক্সের সাপেক্ষে ছকটা দিয়েছে, এক্স পি এক্স। তোমাকে বলেছে এটাকে ওয়াই চলকের সম্ভাবনা বিভাজন তালিকাটা তৈরি করতে হচ্ছে ওয়াই সাপেক্ষে। তাহলে আমার এক্স এর মানগুলো কী কী আছে? এক্স আর এখানে ওয়াই, ঠিক আছে লিখলাম। এক্স এর মানে কি আছে? 0 আছে। যখন এক্স এর মান 0 তখন ওয়াই এর মানটা কত পাবো? এখানে 0 বসাও, 5। আচ্ছা যখন এক্স এর মানটা তুমি আচ্ছা এক্স এর মানগুলো বসিয়ে নি সব ফটাফট, 0 1 2 3 4, ঠিক আছে? তাহলে এক্স এর মানটা 0 হলে বসাও 5, ওয়াই এর মান এক্স এর মানটা 1 হলে 6, 2 হলে 2 দুগুণে 5 আর 4 9, 3 হলে 3 3 9 আর 5 14, 4 হলে 4 4 16 আর 5 21। তাহলে আমার যে ছকটা তৈরি হবে সেই ছকটা আগে ছিল এক্স এর মানটা থাকছিল, এবার সেখানে ওয়াই এর মান চলে আসবে। ওয়াই এর মানগুলো তাহলে কী কী হবে? এই পাশেগুলো হবে 5 6 9 14 21, নিচে যা ছিল ওটা আর কোনো চেঞ্জ হবে না,
ঠিক আছে, ওটা যা ছিল তাই থেকে যাবে, ওটা পি ওয়াই করে দাও, অসুবিধা নেই। পি ওয়াই বা এফ ওয়াই যা বলো, ওরা কী দিয়েছে, ওরা পি ওয়াই দিয়েছে, প্রকাশ করেছে, পি ওয়াই দিয়ে লিখলাম। ঠিক আছে, তার মানে নিচে যা ছিল তাই থাকবে, চেঞ্জ কোথায় হবে, উপরটা। 5 6 9 14 21 কোথায় আছে দেখো, 5 6 9 14 21, 5 6 9 14 21, এই অনেক সবগুলোতে আছে, কিন্তু নিচের লিমিট, নিচেরগুলো পাল্টাবেন, ঠিক আছে। ও এটাই তো বোধ হয়, হ্যাঁ এটাই হচ্ছে, দেখো উপরে 5 6 9 14 21, নিচে যা আছে তাই থেকে যাবে, কমপ্লিট। এইবার নাম্বার 14, 10টা যোগশূন্য মুদ্রা একসাথে টস করেছি। কটা মুদ্রা টস করেছি আমরা, 10টা। এক্স সংখ্যক মুদ্রায় হেড পড়ে, যার সম্ভাবনা হচ্ছে এটা বলেছে। কটা মুদ্রা বলেছে, 10টা মুদ্রা। দেখো এইটা করতে গেলে আমার একটা সূত্র, মানে আমার না, মানে এর পরে যে চ্যাপ্টারটা ছিল এটা যেমন সমসম চলো, তারপরে দ্বিপদ বিভাজন বলে একটা চ্যাপ্টার ছিল, যেমন বাদ চলে গেছে, ওই চ্যাপ্টারটা সূত্র ছিল, সেটা হচ্ছে সূত্র হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আচ্ছা, এই জিনিস পি কি কোথাতে আসে, এই পি ওই পি কি একই জিনিস কি না? এই পি হচ্ছে সম্ভাবনা, এই পি হচ্ছে সম্ভাবনা, আর এই পিটা হচ্ছে তোমার ছোট হাতের পি, এটাকে হচ্ছে বলে সাফল্য, আর এই যে কিউটা আছে এটাকে বলে অসাফল্য। এই সাফল্য আর অসাফল্য এদের যোগ করলে হবে 1, ঠিক আছে। এইবার বলি মুদ্রার ক্ষেত্রে সাফল্য আর অসাফল্য, তার তোমার বললো যে হেড পড়ার সম্ভাবনা কত, তাহলে হেড পড়াটাকে আমি সাফল্য ধরবো, মানে যেটাকে চাইবে সেটা সাফল্য, তার বিপরীতটা হচ্ছে, উল্টোটা হচ্ছে অসাফল্য, ঠিক আছে। তা সাফল্য যদি আমাকে হেড বলুক টেল বলুক, মুদ্রার ক্ষেত্রে সবসময় সাফল্য অসাফল্য সবসময় সেম। মুদ্রার ক্ষেত্রে সাফল্য বলো আর অসাফল্য বলো, তার মান সবসময় কী হয়, 50% বা হাফ। তাহলে কয়েনের ক্ষেত্রে বা মুদ্রার ক্ষেত্রে আমার যে এই সূত্রটা কী দাঁড়াবে এসে, আমার এন সি এক্স পি আর কিউ দুটো সেম, হাফের মা পাওয়ার এক্স আর হাফের পাওয়ার এন মাইনাস এক্স, তাই তো। এবার এখানে এন সি এক্স এই দুটো পাওয়ার দুটো অ্যাড করে দিই, তাহলে কী আসবে, এন, সরি হ্যাঁ এক্স কেটে গেল, তাহলে এন। তাহলে এখানে দেখো তুমি 15 নম্বরটা কি বলেছে, একটা ঝোঁকশূন্য পাশা একবার গড়িয়ে দেওয়া হলো, একজন ব্যক্তি প্রাপ্ত যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ লাভ করে। আচ্ছা, পাশায় যুগ্ম সংখ্যা কটা থাকে, 3টে, 2 4 6। তাহলে আমি যদি এটা ছক বানাই, একটা এক্স আর পি এক্স, কি বলেছে, একটি যোগশূন্য পাশা একবার গড়িয়ে দেওয়া হলো, একজন ব্যক্তি যতগুলো যুগ্ম সংখ্যা পায় পরে, কটা হচ্ছে 1 2 আর পাশা তো আরো 6 হবে, 1 মিনিট 6টা ছক করতে হবে, এক্স পি এক্স 1 2 3 4 5 6, নিচে সবাই বিরিয়ানি খাচ্ছে, ডেকে গেল, বিরিয়ানি না খেয়ে এখন অঙ্ক করছে, কষ্ট কি কষ্ট কি কষ্ট। দেখো একটি যোগশূন্য পাশায় একবার গড়িয়ে দেওয়া হলে একজন ব্যক্তি, দেখো বলে আচ্ছা কী কী পড়তে পারে, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 4 5 6 হলো। এইবার যদি তোমার বলে যে জোড় সংখ্যা পড়ে, তাহলে সে সমপরিমাণ অর্থ লাভ করে, মানে যদি তোমার লুডোর ছক্কায় বা পাশায় 2 পড়েছে তাহলে তুমি 2 টাকা পাবে, যদি তোমার ছক্কা ফেললে 4 পড়ে তাহলে 4 টাকা পাবে, 6 ফেললে 6 টাকা পাবে, গেল। আবার কিন্তু যদি তুমি তোমার কাছে অযুগ্ম সংখ্যা পড়ে, তাহলে তোমার সমপরিমাণ অর্থ তুমি হারাও। যদি তুমি 1 পড়ে তোমাকে 1 টাকা লস, 5 পড়লে 5 টাকা লস, 3 পড়লে 3 টাকা লস, ঠিক আছে। আমরা আজকে জুয়া খেলা শিখছি, ঠিক আছে। আর কি দেখো, 1 পড়লে মাইনাস, 3 পড়লে মাইনাস, 5 পড়লে মাইনাস, মানে কি 1 3 5 নেগেটিভ আসছে, তো এগুলো হচ্ছে মাইনাস। পি এক্স দেখো, যে কোনো লুডোর ছক্কায় যে কোনো সংখ্যা পড়ার সম্ভাবনা কত হয়, 1 এর 6, 1 পড়ার সম্ভাবনা 1 এর 6, 2 পড়ার সম্ভাবনা 1 এর 6, সব পড়ার সম্ভাবনায় 1 এর 6,
যদি বলে তোমাকে প্রত্যাশা কত, ড্রিম 11, ঠিক আছে, ড্রিম 11 খেলছি আমরা, তাহলে আমাকে এখানে জেতার সম্ভাবনা কত, মানে আমি কি গেমটা খেলা উচিত কি না, আমাকে কি ওই জুয়া খেলা উচিত কি না। যদি দেখি আমার জুয়া খেলাটায় আমার লস হচ্ছে না, তাহলে আমি জুয়াটা খেলবো, না হলে আমি খেলবো না। না কি বললাম, ভুল বললাম? লস হলে খেলবো বললাম? যদি দেখি লস হচ্ছে তাহলে খেলবো না, লস না হলেই খেলবো। দেখো তাহলে প্রত্যাশা মানে হচ্ছে তোমার এক্স বার, সামেশন অফ এক্স পি এক্স, তাহলে -1 × 1 = 6, 2 × 1 = 6, -3 × 1 = 6, 4 × 1 = 6, -5 × 1 = 6, যাই করো না করো সবার থেকে 1 × 6 কমন চলে যাবে, থাকবে কি -1 + 2 -3 + 4 -5 + 6, যোগ করে দাও, এইটা করলে কত আছে 1 1 1, 3 × 6 হাফ, মানে হাফ টাকা। এটা কিন্তু টাকা হিসাব, হ্যাঁ, কারণ টাকার হিসাব করছে এটা, -1 টাকা + 2 টাকা টাকা। তাহলে তোমাকে গেমটা খেলা উচিত, তাহলে গেমটা খেললে কী হবে, তুমি মানে 50 নিয়ে বাড়ি চলে আসবা, ঠিক আছে। একটা ওই লজেন্স খাবা, আগে ছিল আমাদের সময় এলপেনলিভে, এখন পাওয়া যায় কিনা বলতে পারবো না। দেখো নাম্বার 16, তাহলে এক্স আর এফ এক্স, যেহেতু সে 4 বার তোমার পয়েন্টে ক্রস করছে, তাহলে হেড সংখ্যাটা ম্যাক্সিমাম সংখ্যা হতে পারে 4 আর মিনিমাম সংখ্যাটা হতে পারে 0, মানে একবার হেড পড়েনি, দুবার একবার 0, মানে 0 বার হেড পড়লো, একবার হেড পড়লো, 2 বার হেড পড়লো, 3 বার হেড পড়লো আর 4 বার হেড পড়লো, ঠিক আছে। একবার হেড পড়ার সম্ভাবনা, এই যাও তুমি যদি 16খানাকে লেখো না হেড হেড টেল টেল করে, স্বাধীন লেগে যাবে, কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এই যে এটা হচ্ছে এক্স বার হেড পড়ার সম্ভাবনা, সেটাতে করবো, হ্যাঁ। তাহলে কোথায় গেল, এটা 0 বার হেড পড়ার সম্ভাবনা, মানে এখানে এক্স এর মানটা 0 ছিল, কি সূত্র ছিল আমার, NC0, এন মানে কত 4, 4C0 ½ তারপরটা হবে 4C1 ½ এই জন্য এই সূত্রটা তখন বলেছি, 4C2 ½ তারপরটা হচ্ছে 4C3 ½ 4C4 ½ ঠিক আছে। এইবার যদি তুমি ছকগুলো বার করো, আচ্ছা 4C0 মানে কত 1, আর ½ মানে 1/16, এটা অ্যান্সার 1/16, 4C মানে 4/16, 4C2 মানে 3 4 12/2 6, 6/16, 4C3 আর 4C1 হলো একই, 4C4 মানে 1। দেখো নিচেটা যোগ করে দেখো 1 আসে কিনা, 4 আর 1 5, সরি 6 আর 4 10, আর 4 14 15 16, 16/16 মানে 1, এটা হচ্ছে আমার এফএক্স এর মান, বোঝা গেল। এইবার কি বলেছে, এবার দেখো যদি সে একবার হেড ফেলে তাহলে একবার X টাকা পাবে, দুবার হেড ফেললে দুবার X টাকা পাবে, সেরকম মোট লাভ কত টাকা হবে 1 ইন্টু এই যে এটা তো লাগছেই না আমার, মানে X বার যেটা আর কি, তাহলে 1 মানে প্রথমটা হচ্ছে 1 ইন্টু 4/16, 2 ইন্টু 6/16, 3 ইন্টু 4/16, 4 ইন্টু 1/16, তাহলে করলে কত আসছে তোমার 3 4 12 4 16, 16 4 20, 6 2 12, 32, 32/16 মানে 2, লোকটা 2 টাকা পেতে পারে, কার জন্য, এই ব্যক্তি, ঠিক আছে। এইবার বলেছে দাঁড়া, বি ব্যক্তি হিসাবটা করি, বিতে কি বলেছে, বি বলেছে 4টেই হেড বা 4টেই যে টেল ফেলে তাহলে সে কে টাকা পায়, মানে ওর আবার শর্ত আলাদা। বি ব্যক্তি শর্ত হচ্ছে সে যদি 4টে হেড ফেলে বা 4টে টেল ফেলে তাহলে সে টাকা পাবে। এইবার
4টে হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে এইটা, আর 4টে টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে এইটা। মানে 4টেই, আমি যে হেডটা নিয়ে কাজ করি, 4টে হেড যদি হয় 1/16 আর 4টে টেল ফেলেছে, সেটা হচ্ছে তোমার 1/16, মানে 4টে টেল ফেলেছে মানে হেড ফেলতেই পারিনি, হেড সংখ্যা 0, ঠিক আছে। তাহলে ওর সময় কী হবে, ওর সময় হচ্ছে তোমার সেই টাকাটা কী বলেছে, অন্যটা কী ফেললে সে অন্য কিছু পায় না, আর কি বলেছে তোমার হেড ফেললে কে টাকা করে পায়। আচ্ছা, তাহলে তার টাকা মানে বিয়ের টাকাটা, তাহলে 1/16 ইন্টু কে, আবার 1/16 ইন্টু কে, তাই তো। এই কী করছি, 2k/16 মানে k/8। অর্থাৎ মানে এখানে বলেছে বি ব্যক্তি হচ্ছে শুধুমাত্র হেড, 4টি হেড ফেলতে হবে, 4টি টেল ফেলতে হবে, তাহলে সে কে টাকা করে পাবে। 4টি হেড ফেললে তোমার তার সম্ভাবনা হচ্ছে 1/16, তাহলে তার টাকাটা কত হবে, কে ইন্টু 1/16। এবার 4টে টেল ফেলেছে, তার মানে সেটা হেড সংখ্যা 0, সেটা আবার 1/16, তাহলে যোগ করলে কত হবে, k/8। বলেছে গেমটি পক্ষপাতহীন, মানে যে কেউ জিততে পারে, কেন ইন্ডিভিজুয়াল বলতে হবে না এই জিতবে, মানে পক্ষপাতহীন হতে হলে কে এর মানটা কত হতে হবে, মানে এ যত টাকা পাবে এও তত টাকা পাবে, তাহলে কী হবে, পক্ষপাতহীন হবে। তাহলে পক্ষপাতহীন হতে গেলে এর টাকা আর বির টাকাটা সমান হতে হবে, 8 দুগুণী 16, বোঝা গেল। তাহলে অ্যান্সার কত হবে, এটা 16 হয়ে গেল। ও আচ্ছা, এই অঙ্কটা দেখো, এটা অঙ্কটা করে করতে গেলে হয়, না করে করা যায়, একটু বুদ্ধি, উপস্থিত বুদ্ধি থাকলে। বলে যে 99 টাকা একটা প্রাইজ হবে, মানে আছে, এ ও বি সে গেমটা খেলছে। একটি পাশায় যে খেলোয়াড় প্রথমে 3 ফেলে সেই প্রাইজ জিতে যায়, মানে এমনটা খেলা যে 3 ফেলতে হয় সে জিতে যায়। প্রথমে এ পাশাটা নিক্ষেপ করে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, ধরো ওই যে দেখবে এখন ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় ভিডিও থাকে, একটা টেবিলের উপর কিছু খাবার রাখা থাকে, লাইন দিয়ে একটা ফ্যামিলি 7-8 জন দাঁড়িয়ে থাকে, তা বোতল ফ্লিপ করতে হয়, যার বোতলটা ঠিকঠাক দাঁড়াবে সে খাবারটা খাবে, তাই তো। এখানে সেরকম ব্যাপারটাই, যে 3 ফেলতে পারবে সে হচ্ছে কি তোমার টাকাটা পাবে, যে 3 ফেলতে পারবে। এখানে মোট কজন খেলছে, এখানে আমার 2 জন, এ আর বি। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, যে ব্যক্তিটা প্রথমে দান ফেলবে তার তো 3 মানে পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ সেই প্রথম শুরু করছে। তাহলে সেই হিসাব করলে বি ব্যক্তির থেকে এ ব্যক্তির টাকা পাওয়ার সম্ভাবনাটা কিছু হলেও বেশি। যদি সে প্রথমবারে ফেলে দেয় তাহলে সে প্রথমবারে সব টাকা নিয়ে চলে গেল, তাই তো। সেরকম তাহলে বি ব্যক্তির থেকে এ ব্যক্তির টাকা পাবে কি বেশি, তাহলে এর টাকা বেশি হবে, বির টাকা কম হবে। এর অপশান কোনটা আছে, এর অপশান দেখো একটাই আছে, তাই তো। এর টাকা বেশি, বির টাকা কম, আর এদের যোগ করে 99 আসছে, তাহলে একদম চোখ কান বুঝে এইটা অ্যান্সার। কিন্তু এটা আমরা কি শিখলাম, একটা উপস্থিত বুদ্ধি, কিন্তু আসলে তাহলে অঙ্ক আছে, অঙ্কটা কী করে করতে হয় দেখো। ধরো এ আর বি 2 জন ব্যক্তি আছে, আমি এ ব্যক্তিকে জেতাবো, তার মানে 3 সংখ্যাটা কে ফেলবে, এই ফেলবে। আমি যদি এ ব্যক্তিকে জেতাতে হয় তাহলে 3 সংখ্যাটা কে ফেলবে, এই ফেলবে। ধরো প্রথম দানেই এই ব্যক্তিটা 3 ফেলে দিয়েছে, আর 3 ফেলার সম্ভাবনা হচ্ছে কি 1/6, তাহলে গেমটা কিন্তু আর আগালো না, স্টপ হয়ে গেল। এবার দ্বিতীয় দানে ধরো, মানে প্রথম দানে এই ব্যক্তি 3 ফেলতে পারেনি, তা 3 ফেলতে পারিনি, তাহলে কিছু না কিছু ফেলেছে। 3 ফেলেনি, অন্য কোনো সংখ্যা ফেলার সম্ভাবনা হচ্ছে 5/6। তার যে কোনো একটা সম্ভাবনা সংখ্যা ফেলার জন্য হচ্ছে কি 1/6, ওটা ছাড়া বাদবাকি সংখ্যা ফেলার জন্য কত 5/6। তার 3 ফেলার সম্ভাবনা হচ্ছে 1/6, প্রথম দানে ফেলেছে, খেলা শেষ, কমপ্লিট। এবার আসলো পরে, যদি এরকম না হয়, ধরলাম সে প্রথম দানে ফেলতে পারলো না 3টা, তাহলে ফেলবে কোন দানে, তার দ্বিতীয় দানে। এবার সে যেহেতু প্রথম দানে 3 ফেলতে পারেনি, এবার দানটা চলে যাবে কার কাছে, বি এর কাছে। বি কী করলো, 3 ফেলতে পারবে না, কারণ আমি জেতাচ্ছি কাকে, এ কে জেতাবো, তাই বি কোনোদিন 3 ফেলতে পারবে না, এটা যে আমার শর্ত। আচ্ছা, আবার ঘুরে ফিরে এর কাছে আসলো,
এ 3 ফেলে দিল, জিতে গেল। এটা যে প্রথম দানে যদি ধরো এটা প্রথম দানে হচ্ছে তোমার এ 3 ফেলেছে, তার সম্ভাবনা হচ্ছে 1/6। দ্বিতীয় দানে এ 3 ফেলেছে, তার সম্ভাবনা হচ্ছে গিয়ে এই ছকটা আসবে। তৃতীয় দানে প্রথম দানে পারিনি, দ্বিতীয় দানে পারি, 3 নম্বর দানে, তাহলে প্রথম দানে কার আসবে? এ, পারিনি। বির কাছে গেল, পারিনি। আবার এর কাছে আসলো, এও পারলো না। আবার বির কাছে গেল, পারলো না। আবার এর কাছে আসলো, পেরে গেল। আমাকে কিন্তু একে জেতাতে হবে, তাই বিয়ের দিকে কখনোই আমার 1/6 আসবে, বিয়ে সবসময় 5/6 আসবে। এবার এই জিনিসটা কন্টিনিউ চলবে। কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত না এ 3 ফেলতে পারছে। তাহলে আমি জানি না কতবার চলবে, এটা অসীমবার চলবে। এইবার সম্ভাবনা দেখো, সম্ভাবনা আছে প্রথমবার যদি এ 6 ফেলে দেয়, আচ্ছা 3 ফেলে দেয়, তার সম্ভাবনা 1/6। যদি দ্বিতীয়বার 6 ফেলে তাহলে কি হবে? এটা এটা এটা, মানে 5/6 দুবার গুণ হবে, 1/6 একবার গুণ হবে, এটা গুণ এটা গুণ এটা। তারপরে কি হবে? 5/6 একবার, দুবার, 3 বার, 4 বার। 5/6টাকে 4 বার গুণ করতে হবে, আর 1/6টা একবার গুণ করতে হবে। এই জিনিসটা কন্টিনিউ চলবে কতবার? অসীম অবধি। এবার এটাকে যোগ করলে সবার থেকে খেয়াল করো, 1/6টা কমন চলে গেল সবার থেকে। 1 5/6 তার স্কোয়ার, 5/6 টু দি পাওয়ার 4 আপ টু ইনফিনিটি। এইবার অ্যাড, এটা হচ্ছে অসীম গুণোত্তর শ্রেণীর প্রগতি। সূত্র কী ছিল অসীম গুণোত্তর শ্রেণীর প্রগতির? ধরো এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, এ আর স্কোয়ার এ আর কিউব আপ টু ইনফিনিটি। এরা যোগ করলে কী পাই আমরা? a/1 - r, তাই তো? যেখানে এখানে এ মানে কত? এ হচ্ছে তোমার 1, a/1 - r, তাহলে 1 - r বলতে এখানে কত হবে? আর মানে 5/6, মানে 5/6 তার স্কোয়ার, 5 × 5 = 25, 6 × 6 = 36। যে উল্টে গেল তখন 1/6 হলো, উল্টে গিয়ে 36 উপরে, আর 36 - 25 করলে কত হয়? 11, 6/11। তাহলে এর জেতার সম্ভাবনা কত? 6/11। তাহলে এর যদি তোমার এর জেতার সম্ভাবনা, এই অঙ্কটা ফার্স্ট চ্যাপ্টারও ছিল, সম্ভাবনা তোমার 6/11, দেখেছো? দেখো, আর বি এর জেতার সম্ভাবনা 1 - 6/11, মানে 5/11। দেখো এর সম্ভাবনাটা বেশি, বি সম্ভাবনাটা কম, জেতার সম্ভাবনাটা, কারণ এ শুরু করছে। অতএব তাহলে টাকাটাও কি? এর তো বেশি ভাই, মোট তো 99 টাকা। তাহলে এর প্রত্যাশা কত হবে? এই 6/11 ইন্টু 99 টাকা, মানে 99 টাকার মধ্যে এ কত টাকা পাবে? তাহলে 11 দিয়ে কাটলে কত হবে? 9 × 11 = 99, 6 × 9 = 54। এই দেখো 54 চলে এসছে। আর বিয়ের টাকাটা কত হবে? 5/11 ইন্টু 99, 9 × 11 = 99, 5 × 9 = 45। দেখেছো মিলে গেল। যে মানে এটা করলাম না উপস্থিত বুদ্ধিতে, আর একদম মানে জেনুইন মেথড করতে গেলে এরকম করতে হবে, ঠিক আছে? আমি লিখে কিছু করলাম না, কারণ তোমাদের লেখার তো প্রয়োজন নেই, তোমরা ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারো কী করে অঙ্কটা করেছি আমরা। আচ্ছা দেখো, এই জিনিসটা কিন্তু আমরা একটু করেছি, এইটা, তাই তো? এটা আমি করাচ্ছি না, এটা আমি করিয়েছি। যেটা ওই যে 4টে রাজা ছিল, দুটো করে রাজা কার্ড তুলেছি, সেই রাজার সংখ্যার মধ্যক ভেদমান সংখ্যক পার্থক্য বার করেছিলাম, ওই যেটা বললাম, ক্যালকুলেটর নিয়ে অঙ্কটা করলাম, 0.37 আসলো, ঠিক আছে? ওই অঙ্কটা, ওই সংখ্যক পার্থক্য, সেরকমই অঙ্কটা হচ্ছে এইটা। প্রথম হচ্ছে কী বলেছে? মধ্যক চেয়েছে। মধ্যক সূত্র কী হবে? x বার সামেশন অফ x px, তাই তো? তাহলে গুণ করে দাও, 0 × এটা প্রথমে 0, 1 × হাফ, 2 × 3 × 10, 3 × 2 = 6 × 10, কাটলাম না ইচ্ছা করেই, 3/10। লসাগু করলে কত আসবে? সরি 3/30, 3/30, 3/30 মানে 1/10, 3/30 মানে 1/10। লসাগু করলে 10, 2 করলে 5, 10 করলে 6, 1, 5 আর 6 11 আর 12, 12/10, 6/5 আছে।
বা 1.2 একদম এই চলে এসছে। তাহলে মধ্যক যদি পেয়ে যাই, ভেদমানের সংখ্যা থেকে বার করলাম না, তোমাদের বার করার নিয়মটা কিন্তু আমি দেখিয়েছি। কোথায় দেখিয়েছি? ওই রাজার সংখ্যার মধ্যক ভেদমান বার করেছে ওখানে, আমি এটা বার করলাম না। তবুও একটু বলে দিই, ভেদমানের সূত্র কি? ভেদমানের সূত্র হচ্ছে যেটা ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার স্কোয়ার। মান বসাবা, এটার মান তো পেয়েই গেছো তুমি, 6/5 তার স্কোয়ার। ধর করেই দিচ্ছি, চাও। ই এক্স স্কোয়ার মানে কত? এটা স্কোয়ার ইন্টু এটা, প্রথমটা হচ্ছে 0, আলাদা করে বার করি। হ্যাঁ, 0, 1/2, 2 দুগুণে 4, 3 4 12/10 প্লাস 3 3 9/30, আবার 3 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলে 10, অ্যান্সার হচ্ছে নিচে 10, 2 দিয়ে কাটলে 5, এটা করলে কত 12, এটা করলে 3, 12, 15 পাঁচে 20, 20/10 মানে 2, এটা হচ্ছে 2। 2 দুগুণে 4 বিয়োগ 6 6 36, 5 5 25, 4 25 100, 100 বিয়োগ 36 64, তাহলে 64/25 মানে 4 6 24 কত 256, 256, 25 সরি 2.56। ঠিক কি হলো? ভুল করলাম? ভুল করলাম নাকি? ই এক্স স্কোয়ার সামসান অফ এক্স স্কোয়ার পি এক্স, 1 স্কোয়ার মানে দেখি হাফ, 2 দুগুণে 4, 3 4 12/10, 3 3 9/30, 9/30 কি তো করছে হাফ, কত হবে 12/10, 3 3 9, 3 10 30, 10 লসাগু, 2 দিয়ে করলে 5, 10 দিয়ে করলে 12, আর 10 দিয়ে করলে 3, 12 আর 5 12 15 5 20, 20/10 মানে 2, 2 তার ও সরি, এটা ভুল, 2 স্কোয়ার কেন হবে? দেখো এখানে লেখা ছিল হচ্ছে ই এক্স স্কোয়ার, আমি তো ই এক্স স্কোয়ার মানটাই তো পেয়ে গেলাম, ওটা স্কোয়ার কেন হবে? 2, সরি এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটা তাহলে 2 হবে, 2, তাহলে 25 50, 50 বিয়োগ 36 14, 14/25, 4 14 56.56, এটা হলো। এর 0.56 এর বর্গমূল করতে হবে, এটা তো মানে হাতে সম্ভব না, এইখানে করে, ঠিক আছে? এই একটা দেখলেই বোঝা যাচ্ছে। আর এটা আমি করে দিয়েছি একটু আগে, দেখো 20তে কি আছে? এক্স ও ওয়াই এর ভেদমান, ভেদমান মানে ভার, ভার এক্স আর হচ্ছে গিয়ে ভার ওয়াই, ভার এক্স ও ভার ওয়াই যথাক্রমে কে আর 2, জেড মানে কত বলেছে? এত, যার ভেদমান। আচ্ছা, ভার জেড তার মে যায়, দেখো কেমন শুনতে, ভার জেড, দেখো ভার জেড মানে কত বলেছে? 25। আচ্ছা, ভার জেড মানে কত হবে? 3y মাইনাস এক্স ইকুয়াল 25। সূত্র লিখেছি একটু আগে, ভার 3y সরি ভার অফ, এই সূত্রটা ভার অফ এ এক্স প্লাস বিওয়াই, ফর্মুলা কী হয়? এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই। তাহলে এখানে এ বলতে কোনটা? 3, আর বি বলতে 1, তাহলে কথা হবে এখানে মানে তুমি এটাকে একটু সুন্দর করে লিখতে পারো, ভার 3y প্লাস, ঠিক আছে? তাহলে কত হবে? 3 স্কোয়ার 9 ভার ওয়াই প্লাস মাইনাস 1 স্কোয়ার ভার এক্স ইকুয়াল 25। ভার ওয়াই মানটা কত বলেছে? ভার ওয়াই মানে 2, তো 9 দুগুণি 18, এটা করে প্লাস হয়ে গেল, ভার এক্স কে 25, তার কত 5 আর দিয়ে
7, কে এর মান হচ্ছে তোমার 7। ঠিক আছে, এবার এখানে বার করি। একটা যথেষ্ট চলকের এক্স এর ক্ষেত্রে দেওয়া আছে মধ্যক, কার মধ্যক? এক্স এর মধ্যক, মানে তোমার ইএক্স, যেটা মান কত বলেছে 10, আর ভার এক্স বলেছে 25। আচ্ছা, ওয়াই বলে দিয়েছে তার মধ্যক, মানে ওয়াইয়ের মধ্যক, মানে ই অফ ওয়াই। ই অফ ওয়াই কত বলেছে? 0। আর ভার ই, ভার ওয়াই, সরি ই বলছি, ভার ওয়াই সেটা মানে কত বলেছে ওরা? 1। আচ্ছা, ভার ওয়াই মানে কত হবে? ওয়াই মানটা বলে দেওয়া আছে, ওয়াই 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 এক্স মাইনাস বি মানে 1। তাহলে এটা মানে কত হবে? এ স্কোয়ার ভার এক্স, এ স্কোয়ার। আচ্ছা, ভার এক্স ভার এক্স ভার এক্স কত বলেছে? ভার এক্স মানে 25, এ স্কোয়ার ইন্টু 25 ইকুয়াল টু 1, তার মানে এর মানটা কত হবে? 1/5। আর ই অফ ওয়াই, ই অফ ওয়াই কত আছে? ই ওয়াই মানে তোমার এ এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। সূত্র দেখার ছিল, এটা হচ্ছে এ ই এক্স মাইনাস ই অফ বি, ই অফ বি মানে অনলি বি কনস্ট্যান্ট হলে। এবার ই এক্স মানে কত? 10, তাহলে এ ইন্টু 10 মানে 10a মাইনাস বি ইকুয়াল টু 0। এ মানে কত? 1/5, তার 10/5 মানে 2 মাইনাস বি হচ্ছে 0, বির ভ্যালু কত? 2, এর ভ্যালু 1/5, বির ভ্যালু 2, 1/5 আর 2। আর আছে? আচ্ছা, এইবার এরকম যেমন ধর 23 দাগ বলেছে, কি বলেছে? 23 দাগ এরকম বলে দিয়েছে, এক্স মান বলেছে পি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, হ্যাঁ, ফার্স্টে কে এর মানটা তোমাকে বার করতে হবে। কে এর মান কত হবে? দেখো, এই নিচেরগুলো যোগ করলে 1 হবে, 0.1 প্লাস কে প্লাস 0.2 প্লাস 2k প্লাস 0.3 প্লাস 3k, অ্যাড করলে কত? 1। যোগ করো, কে 2k আর 3k, 3 দিয়ে 5 আগে 6, 6k ইকুয়াল টু, এদের যোগ করলে কত? 2 আর 3, 3 3 6, 1 বিয়োগ 0.6 মানে 0.4, কে ইকুয়াল টু 4/60, 4 15 60 মানে 1/15। তোমার চেয়েছে কত? পি ব্র্যাকেটের মধ্যে বলা আছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা কথা অর্থ হচ্ছে এক্সের মানটা 2 বা 2 এর থেকে বড়, মানে এই দুটো জিনিস। দেখ, এক্সের মান 2 আছে আর 3 আছে, তার মানে এখানে বার করতে হবে পি অফ 2 প্লাস পি অফ 3 হলো। তো পি টু এর মান কত? পি টু এর মান হচ্ছে 0.3, আর পি থ্রির মান কত? 3k, কে মানে কত? 1/15, তাই তো? হ্যাঁ, তাহলে 0.2, এটা করলে কত? 3 দিয়ে 5 করলে 1/5, 1/5 মানে 0.2 মানে 3 দিয়ে 5, 0.5 বা 0.5। এটা দেখবে বইতে বলতে খুব সময় অ্যান্সারটা ভুল আছে, হ্যাঁ, এটার এ হচ্ছে আমার অ্যান্সার। এবার তুই এখানে এরকম এক্স এর মান গ্রেটার দ্যান 2 না দিয়ে শুধুমাত্র বলতে পারতো এক্স এর মান শুধু গ্রেটার দ্যান 2 ইকুয়াল না দিয়ে, তাহলে হতো শুধু 3 পার্টটা। আবার এখানে না বলে বলতো ধরো এক্স এর মানটা লেস দ্যান ইকুয়াল টু 0, তাও দিতে পারতো, তাহলে 0 বা 0 থেকে কম, তখন এই 3টে মান বার করতে হবে, মানে তোমাকে এই যাই দিক ওই নিচের থেকে বার করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে লাস্ট অঙ্ক করাবো তোমাদের, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 1 দাগেরটা। কি বলেছে? এই একই রকম প্রত্যাশা, একটা ব্যবসায় একজন লোকের কাছে 300 টাকা মুনাফা আছে, তার সম্ভাবনা আছে 0.6, আর 100 টাকা ক্ষতির সম্ভাবনা 0.4। সেই ছক করো এক্স আর সম্ভাবনা পি এক্স। দুটো জিনিস আছে, 300 টাকা লাভ করতে পারে আর 100 টাকা খোয়াতে পারে, মানে লস হতে পারে। যখন সে 300 টাকা লাভ করে তার সম্ভাবনা হচ্ছে 0.6, আর যখন লস হয় তখন হচ্ছে 0.4। দেখো নিচের দুটো যোগ করলে 1 আসছে, তাহলে একদম অঙ্ক ঠিক আছে। তার প্রত্যাশা কী হবে? সামেশন অফ এক্স পি এক্স। 300 গুণ এটা, 3 6 18 মানে 180 টাকা, আর এটা মাইনাসে আছে, তাহলে 400 টাকা মানে মানে 40 টাকা আর কি। এটা করলে 180 বিয়োগ 40 মানে 140 টাকা, মানে লোকটা 140 টাকা জিততে পারে। আচ্ছা, আমি
মোটামুটি তোমাদের এই যে চ্যাপ্টারটা থেকে যত রকম অঙ্ক আসতে পারে সব কিছুই বলেছি। আশা করছি তোমরা বিভিন্ন যে কোশ্চেন ব্যাংক বা জাতীয় জিনিস যেগুলো বেরিয়েছে বইতে, মানে পাওয়া যাচ্ছে বইয়ের দোকানে, তুমি সেগুলো সলভ করে দেখবে। তোমার কোনো অঙ্ক এর বাইরে নেই, ঠিক আছে? এর বাইরে, এর মধ্যে তো সব অঙ্ক পেরিয়ে যাবে, ঠিক আছে? তাই বারবার করে বলছি, আমার ভিডিওগুলো ভালো করে ফলো করো, আর আমি যে অঙ্কগুলো করছি তোমরা সেগুলো ভালো করে ফলো করো। আশা করছি তোমাদের খুব উপকার হবে এবং তোমরা তোমাদের যা সমস্যা সেগুলোকে এখানে সমাধান করে ফেলতে পারবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও আমরা কবে আসবে, কি আসবে সব জানিয়ে দেবো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত বাই বাই। আর একটাই কথা, সবাই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর সবাই অবশ্যই 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 বন্ধুদের মধ্যে অবশ্যই বলো যে চ্যানেলটিকে ভিডিওগুলো দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত আসি, শুভরাত্রি।